इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर हो ना। আমাকে যদি বলা হয় যে না না প্লেটোনিক একটা ব্যাপার, একটা বড় অন্যরকম, ওকে দেখলেই কবিতা আসে, না রে ভাই, কবিতা প্রেম মানে তার মধ্যে সেক্স থাকবে, সেক্স ইজ আ বিউটিফুল থিং। আপনার সঙ্গে স্বাগত লক্ষ্মী একটা সম্পর্কের কথা লোকে বলে, এখানে কোনো হিরো নেই বুম্বাকে ছাড়া, বুম্বাকে ছাড়া কোনো হিরোইন নেই। এক একটা ডিফারেন্ট ক্যাম্প আছে, এবং ক্যাম্প আমি কোনো ক্যাম্পেই বিলং করি না বলে সব কটা ক্যাম্প আমার এগেনস্টে হতে পারে, হতে পারে যে এই কোনো ক্যাম্পে নেই কেন। অর্জুন কিরে কালকে রাত্রি কোথায় ছিলিস? ওই মেয়েটা না, হ্যাঁ হয়েছে ভালো, হ্যাঁ। আমিও বললাম যে আরে বলিস না, সঙ্গে সঙ্গে আমরা কাছাকাছি চলে এলাম। আপনার এখনো গুলজার সাহেবের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ একদম, তাই বাবা ছেলের সম্পর্ক। আচ্ছা, বাবা ছেলের সম্পর্ক। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমি এমন একজনের সঙ্গে বসে আছি, তিনি আমার রক্তের সম্পর্কের দাদা। হ্যাঁ, এটা কেন বললাম জানেন তো? ঠিক মানে ব্লাড রিলেশন বলতে যেটা বোঝায়, মানে আমার আত্মীয়, তা কিন্তু নয়। উনি আমার একটা অ্যাক্সিডেন্টে দীর্ঘদিন আগে, দীর্ঘ ধরুন 20-22 কি 23 বছর আগে, উনি আমার তখন রক্তের প্রয়োজন হয়েছিল, উনি সঙ্গে সঙ্গে রক্ত দিয়েছিলেন। না আমি বাড়িতে ছিলাম, হঠাৎ একদিন মনোজিৎ সরকার, সে আমার ছোট ভাইয়ের মতন, সে এসে বললো যে অর্জুন অর্জুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রক্ত চাই, বাইরে থেকে রক্ত নেওয়া যাবে না, কে জানে কি কন্টামিনেট হতে পারে, কি হবে, তো তোমার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ A+। এই তো হয়ে গেছে, ব্যাস এটাই তো চাই, ওরও A+। আমি চলো রক্ত দেবো। তো আপনি যে সঙ্গে সঙ্গে রক্তটা দিয়েছিলেন, আমার প্রাণটা বাঁচিয়েছিলেন। হ্যাঁ সত্যি, ওপরওয়ালা আছে, আমি ঈশ্বর বিশ্বাস করি। আমি অর্জুন দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, মানে আপনি যে আমাকে এতটা সময় দিয়েছেন, মানে এসেছেন, এই জন্য আমি খুব 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 কৃতজ্ঞ। না আমিও খুব ভালো লাগছে যে তুমি এরকম একটা চ্যানেল আরম্ভ করেছো, এবং তাতে ভালো ভালো লোকে যারা মনের কথা বলতে চায়, এবং অনেকে অনেক কিছু জানে না, দর্শক যাদের ছবি দেখেছে কিন্তু তারা জানতে পারছেন, এটা ভালো একটা উদ্যোগ। মানে আপনার শুরুটাই হয়েছে বোম্বে থেকে। এটা আমি গর্ব করে বলতে পারি যে আমি যেটা পেয়েছি সেটা আমার বাংলা কেউ পায়নি। আমি এন চন্দ্রাও পেয়েছি, আমি গুলজারও পেয়েছি, আমি বাসু চ্যাটার্জিও পেয়েছি, মানে আর এখানে তো থেকে আরম্ভ করে গুড ব্যাড আগলি সব রকম পেয়েছি, এবং সেটা করে দিয়ে নিলামই হোক, কিংবা অঙ্কুশই হোক, কিংবা যারা সে জিন্দগি হোক, কিংবা আত্মজয়ী হোক, কিংবা যতকাণ্ড কাঠমান্ডুতেই হোক, যাই হোক, মানে সেটা আপনি নিজেই বলুন যে কিভাবে আপনি ওই ট্রেনের কামরায় বসে। আমি বলছি তোমাকে, হ্যাঁ, এবং মাথায় ভূতটা কি করে চাপলো অভিনয়ে। এটা অনুপম খের একটা প্রোগ্রাম করে না, কুছ ভি হো সকতা হ্যায়, কুছ ভি হো সকতা ওই ট্যাগলাইনটা আমার ভীষণ ভালো লাগে। আমি অনুপমকে বলেও ছিলাম যে এই কুছ ভি হো সকতা হ্যায় ট্যাগলাইনটা, কেননা আমি বাবা ডাক্তারি পাশ করে নিজের বাবার ডিসপেন্সারিতে বসছিলেন, তখন আমাদের রমণী চ্যাটার্জি লেনে ডিসপেন্সারি ছিল, আমরা 4 পুরুষ ডাক্তার। তো কোথায় ছিলেন, কোথায় বসছিলেন? রমণী চ্যাটার্জি লেনে, গড়িয়াহাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমাদের বাড়ি। ওখানে রঞ্জন ক্লিনিক বলে, আমার ঠাকুরদার রেডিওলজিস্ট ছিলেন। আপনারা 4 পুরুষ ডাক্তার, আপনাদের বাবারা? হ্যাঁ বাবারা। তখন আমরা সমস্তিপুরে থাকি, আমরা বিহারের লোক বেসিক্যালি। তখন বাংলার বিহার এক ছিল তো। হ্যাঁ, তো যে পেশেন্টটা এসেছিল সে রাজস্থান থেকে এসেছিল, সে নিজের রোগ সারাতে এসে গল্প করতে করতে বললো যে ডাক্তারবাবু আমি না হয় এসে গেছি আপনার কাছে, আমার কাছে টাকা আছে, আমাদের গ্রামের লোক কিন্তু খেতে কাজ করে, সাপ কামড়ালো আস্তে আস্তেই মারা যায়, কারণ তাদের জয়পুরে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, কি করবে, আমাদের কোয়াক্সও পাওয়া যায় না, ডাক্তার বই ছেড়ে দিন, আমাদের কোয়াক মানে হাতুড়েও পাওয়া যায় না আমাদের। কি যে হলো বাবার। তখন আমার দিদি 4 বছর বয়স, আমি তখনও হইনি, বাবা বললো যে বাক্স প্যাটরা গোছাও, আমরা যাও। তার আগে একবার ঘুরে এসছে, সেটা আমি কাট করলাম, এডিট করলাম, ঘুরে এসে রেকি করে এসছে। মাকে বলে চলো, মা হচ্ছে কলকাতার মেয়ে, বেথুরে পড়া মেয়ে, হ্যাঁ,
ডক্টর সতীশচন্দ্র ভট্টাচার্যের মেয়ে, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো ভাবতেই পারা যাচ্ছে না, কেউ ভাবছে না যে রাজস্থানে লণ্ঠনের আলো, কুয়োর জল, ধুধু করছে মরুভূমি, একটা মার্সিসার বলে একটা গ্রাম, এটাও না যে জয়পুর কিংবা আজমির কিংবা এসব। চলে গেলাম ওখানে। তো আমার মনে হয় যে আমার কষ্ট কিছুই হয়নি, কারণ আমি ওখানকার ছেলে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে মার। বাবা নিজের আদর্শ চরিতার্থ করার জন্য চলে গেছে, মা এত কষ্ট পেয়েছে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাষা আশা ভরসা সবকিছু ছেড়ে একটা এমন জনমানবহীন শূন্য একটা জায়গায়, যেখানে দূরে হয়তো একটা গাছ, আর কোনো সব একটা আঁধি এলো, একটা বালির ঢিবি উড়ে অন্য জায়গায় চলে গেল, সব বন্ধ করে বন্ধ করে বন্ধ করে ভোর 5টার সময় উঠতে হচ্ছে। আপনাদের বাড়িটা কিরকম ছিল? আমাদের বাড়িটা প্রচন্ড বড় একটা বাউন্ডারি ছিল, ওয়াল ছিল, এবং 3টে গরু ছিল, 2টো মোষ ছিল, 40টা মুরগি ছিল, হাঁস ছিল, মানে ওই ছাগল ছিল। হ্যাঁ, বাবা একটুখানি সব ছিল। আর তাদের মা তো খুব খাটুনি ছিল, ভীষণ, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার মার কোনোদিন যদি লিখি দ্য অ্যাগনি অফ মাই মাদার বলে একটা আমি লিখবো, যে ধরো তোমাকে, তুমি তোমার 22টা বছর কলকাতায় তুমি কাটিয়েছো, এবং দুম করে তোমাকে এমন একটা জায়গায়, তখনকার দিনে, হ্যাঁ, she passed out from বেতুলপুর। মানে আমি বোঝাতে পারবো না যে কিভাবে ও কষ্ট পেয়েছে, কত কষ্ট হয়েছে। তার বাবা কিন্তু he was the only person who introduced radiology and pathology in entire Shekhawati region। তো ওখানে পড়াশোনা একটা বড় কাজ। হ্যাঁ, আমি শেষ দিক থেকে যাচ্ছি না, বাবার দিক থেকে যাচ্ছি না, কারণ আমার বাবাকে নিয়েও গর্ব হয় যে এত বড় একটা ডাক্তার। সে তো চাইলে অস্ট্রেলিয়া যেতে পারতো, ঠিকই। তার 40টা বন্ধু ছিল ডাক্তার, মনোজেন্দ্র চৌধুরী মানে গায়নাকোলজি থেকে আরম্ভ করে সবাই এক ক্লাসে পড়া, অমিতাভ সেনগুপ্ত আই স্পেশালিস্ট, এরা সবাই এক ক্লাসে পড়েছে। তো বাবা তো মানে তখনকার দিনে তো ভিসাও লাগতো না, কিছুই নয়, বাবা তো ওই দিকেও যেতে পারতো, বাবা তো অনেক টাকা রোজগার করতে পারতো। বাবা সেদিকে না গিয়ে বাবা চলে গেল। আমি ক্লাস 4 অব্দি কোনো ভাষা রাজস্থানী ছাড়া জানতাম না, বাংলা না, বাংলাও না। তো একদিন মা তো ভীষণ ভাবে বাবাকে বলতো যে আমার ছেলে যদি কিছু না হয় না, আমি তোমাকে মরেও শান্তি দেব না, আমার ছেলের জন্য তুমি দায়ী। এই ছেলেটা যে এরকম ভাবে মানুষ হচ্ছে, হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ছে, উটের পিঠে চড়ছে, গাধার পিঠে চড়ছে, ডাঙ্গুলি খেলছে, ঘুড়ি ওড়াচ্ছে, কাঁচের গুলি খেলছে, ট্রাকের পেছনে ছুটতে ছুটতে ঝুলতে ঝুলতে চলে গেল একটা কুকুর ছানা লোভে, তারপর আবার ট্রাকটা ফিরে আসবে না, হাঁটতে হাঁটতে এলো, বাইরে টাইম এলো 7:30 8টা রাত্রি। কি চিন্তা, রাত্রির ওখানে 7:30 8টা মানে রাত 2টো। ও তো কোনো স্ট্রিট লাইট নেই, কিছু নেই, লাইট ইলেকট্রিসিটি নেই। তখন বাবা আমাকে বলে যে তুই যদি বাঙালিদের সঙ্গে বাংলায় কথা না বলিস, সেদিন তুই খাওয়া পাবি না। আমি বড় হয়ে একবার বলেছিলাম মাকে যে ইনপুট যদি না হয় না, আউটপুট হয় না। তো বাড়িতে কিসে কথা বলতেন? এরা সবাই বাংলায় কথা বলতো, আমার খুব মানে ভেঙে ভেঙে। তবে অনেকদিন এমন গেছে অভুক্ত ছিলাম, আমাকে খাওয়া দেওয়া হয়নি। এইটা আমার মা চিঠির মাধ্যমে, তখন ফোন ছিল না, আমার দাদুকে লিখে জানিয়েছিল যে তুমি জানো না আমার ছেলেটার কি, আমার তো ছেড়ে দাও, ও বাংলাও জানে না, ওর উপর দিয়ে শাস্তি পাচ্ছে, করছে। দাদু জানতো যে আমার পশু পাখির উপর খুব লোভ, ভীষণ, আমার জন্যই বেশি পশু পাখি থাকতো আর কি, মানে বাঘ ভাল্লুক ছাড়া সব ছিল। তো উনি সেই 13 খণ্ড বাংলায় টার্জেন আমার কাছে এলো, একদিকে ছবি, একদিকে টার্জেনের ঘটনা, টার্জেন নট জেন, নোরা, টার্জেন নোরা, তার ঘোড়া, তার সিংহ। আমার বাংলা আরম্ভ হয়ে গেল। আজকে যদি কেউ জিজ্ঞেস করে যে এত ভালো বাংলা বলো কি করে, আমার শিক্ষাগুরু টার্জেন। কারণ ঋতুপর্ণা একবার বলেছিল যে তুই যত ভালো বাংলা বলিস, যেভাবে শব্দ চয়ন, আমি কাউকে এত ভালো বাংলা বলতে শুনিনি। তো ওইখান থেকে তারপরে তো আই ওয়াজ আ ভোরেশিয়াস রিডার, সিলেবাসের ছাড়া অন্য বই বেশি পড়তে ভালো লাগতো। তো ওই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র,
রবীন্দ্রনাথ, এমনকি কমল কুমার মজুমদার সব পড়ে ফেললাম। ভাগ্যিস টেলিভিশন ওগুলো ছিল না। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তারপরে ওখান থেকে ক্লাস 4 থেকে আমরা শিফট করলাম ঝুনঝুনু ডিস্ট্রিক্ট, ঝুনঝুনুতে। ওখানে আমি 12 পাস করে তারপরে ওখানে সায়েন্স ছিল না বলে আই হ্যাড টু গো টু উদয়পুর। আচ্ছা। উদয়পুরে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করলাম এবং তারপরে আপনার ইলেকট্রিসিটির সঙ্গে পরিচয় কোন সময় হলো? আপনার বাড়িতে তো প্রথমের দিকে ইলেকট্রিসিটি। আচ্ছা, যখন বাবা চলে এলেন, বাবা শিফট করলেন মাল্টিসার থেকে ঝুনঝুনু। হ্যাঁ, তখন কি আনন্দ না। হ্যাঁ, তখন আর সবকিছুই মানে কলের জল, ইলেকট্রিসিটি, হ্যাঁ, মানে অদ্ভুত। মারও তখন শান্তি হলো একটু। উফ, মানে কি কষ্টই পেয়েছে, মানে গরমের দিনে তো মানে হ্যাঁ সত্যি ফাটাফাটি গরম পড়তো তো ওখানে, সেই আর কি। তো যাই হোক, তারপর উদয়পুরে একটা ঘটনা ঘটলো। চেতক সিনেমা হল, ছবিটার নাম শরাফত। আমি অসিতদার টেলিফিল্ম করেছি, অসিতদাকে বলেছিলাম যে আপনার ছবির জন্য আমার ছবিতে আসো। শরাফত দেখে আমরা ফিরছি, তখন আমি 3rd ইয়ারে পড়ি। তো ন্যাচারালি স্টুডেন্টরা কি করে, একটু খাওয়া দাওয়া সব থেকে সস্তা বিস্কিট যেটা হয়, বাড়ি থেকে টাকা আসছে 20 তারিখে শেষ হয়ে যাচ্ছে এরকম, খেয়ে ছবিটার সম্পর্কে কথা বলতে বলতে নগেন্দ্র গ্রেওয়াল বলে একটা ছেলে ছিল গঙ্গানগরে, সে বললো, একটা গালাগাল দিয়ে বললো যে নিজে ছবি কর, তারপরে এসব বড় বড় কথা বলবি। গালাগালটা কোনোদিন গায়ে লাগেনি, কারণ আমরা গালাগাল দিয়েই মানে বন্ধু বান্ধবের মধ্যে। সেদিন কেন লাগলো আমি বুঝতে পারলাম না। আমার সারা রাত ঘুম হলো না। পরের দিন ঠিক করলাম বম্বে যাব, এবং আমাকে উদয়পুর স্টেশনে, রেলওয়ে স্টেশনে 250টা ছাত্র এসেছিল ছাড়তে। সব হোস্টেল, নেহরু হোস্টেলের ছেলে, মারানা ভোপাল কলেজের ছেলে যেখানে আমি পড়তাম। আমি রেজাল্টের অপেক্ষা না করে আমি রওনা হলাম। এবং কোথায় যাব, কোথায় যাবোটা কোথায়? কাকার একজন আছে বন্ধু মুশতাক বলে, সে চার্নি রোডে থাকে, এইটুকু জানি। কিন্তু ওখানে গিয়ে কি করব কি না করব, তখন করতে করতে হঠাৎ দেখি ওপরের বাঙ্কে একজন একটা ম্যাগাজিন, মাধুরী বলে একটা হিন্দি ম্যাগাজিন আসতো। আমি পাতা উল্টা দেখি মৌসুমের ওপর গুলজার সাহেবের একটা বিশাল ইন্টারভিউ। আচ্ছা, মৌসুম ছবিটা কিরম ভাবে, আর ওইতে একটা ছিল যার ইন্টারভিউ নেওয়া হয় তার নিচে ঠিকানা দেওয়া হয়। এটা ভালো তো। হ্যাঁ, মাধুরীর একটা ইয়ে ছিল, এখনো বোধহয় আছে, তার অফিসের কিংবা বাড়ির ঠিকানা ওরা দেবে। ওই 91-এ কোজিওম, পালি হিল, বান্দ্রা, ওটা দেখলাম, দেখে মুখস্থ হয়ে গেলাম যে এই লোকটার সঙ্গে মানে দেখা করবো এবং অ্যাসিস্ট করবো। হ্যাঁ, গুলজার সাহেব। এবার আমি খুঁজে পেতে আমি মুশতাক ভাইয়ের কাছে গেছি। মুশতাক ভাইয়ের বউ 9 মাসের মানে প্রেগনেন্ট, এরকম। ওদের কাছে 2টো ঘর, একটা ছোট্ট ঘর আর একটা ওরা শোয়ে। আমার কাকার নাম, সে কোনো রকম ফিসফিস করছে, কেন এসছে, কি ব্যাপার, এদিকে নাও করতে পারছে না। বড় ঘরটা আমাকে ছেড়ে দিয়েছে, ছোট ঘরে ওরা দুজনে। শুনতে পাচ্ছি ওরা ফিসফিস করছে যে ভুলভাল কাজের জন্য আসেনি তো, কি করব কি বলবো। ভোরবেলা সকালবেলায় উঠেছি, একটা ট্রেন ধরে চার্নি রোড থেকে আমি পালি হিল মানে ব্যান্ড্রা নেমেছি। 9:30 বাজে, 9:30 আমি এদিক ওদিক অটো করে আমি পালি হিল গেছি। পালি হিলে না খুঁজে খুঁজে 91-এ কোজিওম বিশাল। তারপরে শুনলাম যে ধ্রুব চ্যাটার্জি ফারে সবাই ওখানে থাকে, চিত্রনাট্যকার ধ্রুব চ্যাটার্জি, মানে বিশাল বা টিসাল দেবী। 9th ফ্লোর, 2টো লিফট। আমি উঠেছি, উঠে কলিং বেল দিতে যাবো এমন সব আর একটা লিফট উঠলো, উঠে আমার কাঁধে হাত রেখে বলছে হোম ডু ইউ ওয়ান্ট। একদম ওইভাবে বললেন আপনি। আমি পেছন ফিরে থেকে বুঝতে পারবি। আমি I said I wanted to meet you. Why? मेरे पास अभी कोई रोल नहीं है तुमको देने के लिए, तो अभी मैं फिल्म ना। I said I didn't come here for role. I came here to assist you. अच्छा, क्या असिस्ट करोगे? I said कि डायरेक्शन, I wanted to become a director. कहाँ से आए हो? उदयपुर से। क्या नाम है? नाम बोले बंगाली हो, इतनी अच्छी हिंदी कैसे बोल लेते हो? আমার না কেন মুখ দিয়ে বেরিয়ে গেল, मैं ख्वाब भी उर्दू में देखता हूँ। মানে কেন যে মানে আমি স্বপ্ন উর্দু দেখি বলে মুচকি হাসলেন বলে, come tomorrow, I'll give you 10 minutes.
কাম টুমরো। উনি ভেতরে চলে গেলেন, আমি আবার কালকে তো এই এটা থাকবে না, না মোমেন্টামটা, এই যে মানে পরিস্থিতিটা যে উনি আমাকে ঢুকতেই দিচ্ছে না। পরবর্তীকালে তারা সবাই আমার বন্ধু হয়ে গেছিল, চিফ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রশেখর নার্বেকর, তারপরে রামলাল মিশ্রা, তারপরে কুলদীপ, এরা সবাই, গঙ্গাধরন ইয়ে তোমার গিয়ে অ্যাকাউন্টেন্ট, বলে না 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 অনেকে আসে ওরকম। আমি না প্লিজ আমাকে যদি আমাকে বলেছেন উনি কালকে একবার আমার নাম করুন যে উদয়পুর থেকে এসছে, রিলাক্টেন্টলি ওর একজন রামলাল মিশ্রা ভেতরে গিয়ে বলছে যে উদয়পুর থেকে, ওরা হ্যাঁ ডাকো ডাকো ডাকো। এবার আমার উপরে খেপে যে হ্যাঁ মানে ওই 10 মিনিট কখন যে 2.5 ঘন্টায় পরিণত হয়ে গেছে আমি নিজেও যাই না। সেখানে সন্তোষ কুমার ঘোষ থেকে আর সুবোধ ঘোষ থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, তারপরে উনি ভীষণ ইমপ্রেস যে আমি উর্দু সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, হিন্দিও জানি। তো আমি বললাম কটা ভাষা জানেন আপনি? 7-8টা। উর্দু, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, পাঞ্জাবি, রাজস্থানী, মারাঠি। সো আমাকে বললেন যে পরশুরামের কুঠার। আমি হ্যাঁ, বলে ট্রান্সলেট করে দিতে পারবে আমাকে? বাংলা আমি পড়তে পারি কিন্তু ওরম ভাবে, তাহলে কালকে নিয়ে আসছি ট্রান্সলেট করে, আমাকে বইটা দিয়ে বলে কালকে হয়ে যাবে? হ্যাঁ। উঠতে যাচ্ছি ওই সময় বলে যে তুমি একটু অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে নাও। ততক্ষণে উনি ইন্টারকমে কি বলেছেন আমি জানি। ওই গঙ্গাধরন অ্যাকাউন্টেন্ট আমাকে দেখে রাগের চোখে বেড়ো করে, তারপরে ওই জাতের ওখানকার লোক মানে একটু রাউডি হয়, সাউথ ইন্ডিয়ান তো মানে হঠাৎ উড়ে এসে জুড়ে বসে টাইপ আমাকে ভাবছে, এবং একটা করে নোট দিচ্ছে, 100 টাকার নোট গুলো তখন বড় বড় হতো। হ্যাঁ, 2, 3, 4, আমি কি হচ্ছে থেকে বুঝতে পারছি না। প্রায় 2,500 থেকে 3,500 মানে মনে নেই, আমাকে দিয়েছে, দিয়ে রাখো। व्हाट फॉर? তখনকার দিনে তো মানে বিরাট ব্যাপার। बोले वो 4 महीने से तुम्हारा जो सेगमेंट था ना थर्ड असिस्टेंट का, वो नहीं है, तो उन्होंने बोला कि पूरा तनख्वाह तुमको दे देंगे। ও মা কি ভালো, পুরো টাকাটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন যে আপনার বোম্বেতে এসেছেন এই ওইটুকু ছেলে, 4-5 মাসের টাকা আমার পেয়ে গেলাম। বুঝতে পেরেছি যে কোথায় থাকবে কি হবে। এইবার এসে আমি মুস্তাক ভাইকে বললাম যে এরকম আমি এসেছিলাম, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি গুলজার সাহেবের। ওরা তো মানে তখনকার দিনে সিনেমায় বিরাট ব্যাপার, এখন নয় কিন্তু তখন মানে বিশাল বিশাল ব্যাপার। মানে বিশাল, আর তাও গুলজারের ওখানে তুমি সব এসে মিষ্টি ফিষ্টি আনানো হয়ে গেল, পুরো পাড়া, আর পুরো মুসলিম পাড়া, রাত্রিরে বিরিয়ানি, এরাই কাণ্ড। তো মাস 1.5 ছিলাম, তারপরে পেইং গেস্ট হিসেবে আমি চলে এলাম, ব্যান্ডারতে চলে এলাম। এই আমার যাত্রা শুরু হলো, অসাধারণ যাত্রা। জনৈক শিল্পী আসেনি তখন, আমি অলরেডি আমি নমকিন হয়ে গেছে আমাদের অকাল বসন্ত অবলম্বনে সমরেশ বসুর আঙ্গুর বলে ছবিটা করছি। এবং আঙ্গুর বলে ছবিটা কি? আঙ্গুর মানে আঙ্গুর বলে ছবিটা করছি, ভ্রান্তি বিলাসের হিন্দি। তো তার আগে দোদুনি চার হয়ে গেছিল। আচ্ছা, দোদুনি চার কিশোর কুমারকে নিয়ে, ওটাই আবার দেবু সেন ডিরেক্টর ছিলেন। দেবুদাও কিন্তু আমাদের মানে গ্রুপের, বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট এরা সবাই। এরা সবাই আমরা বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট, ঠিকই। ঋষিকেশ মুখার্জি ওরা। জনৈক শিল্পী আসার না আসাতে আমি প্রচন্ড বৃষ্টি, তো আমাকে হঠাৎ এদিকে সঞ্জীব কর চলে যাবে নেক্সট ডে ইয়াশ চোপড়ার ছবি করতে, ডেট পাওয়া যাবে না। তো আমাকে দেখে বললেন যে শোনো, डायलॉग याद है? मुंह पहुंच के खड़े हो जाओ, मुंह पहुंच के खड़े हो जाओ, কোনো মেকআপ নেই। তুমি দেখো এখনো সঞ্জীব করের সঙ্গে একটা সিন আছে আমার, আচ্ছা, ওটাই আমার স্ক্রিন টেস্ট। এবং মানে হয়ে গেল মানে সিনটা, সবাই ক্ল্যাপ দিল। সঞ্জীব কর হঠাৎ বলে হলো, গুল্লু বলতো, বলে গুল্লু ডোন্ট ওয়েস্ট হিম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, ইউজ হিম অ্যাজ অ্যান অ্যাক্টর, হি ইজ গট আ ফ্যান্টাস্টিক প্রেজেন্স, বলে তো বেরিয়ে গেল সঞ্জীব কুমার। এটা একটা সার্টিফিকেট, সঞ্জীব কুমার বলেছে হি ইজ আ ফ্যান্টাস্টিক, হি ইজ গট আ ফ্যান্টাস্টিক প্রেজেন্স অমুক কিছু। সেদিন রাত্রিরে দেবেন বর্মা ব্লু ডায়মন্ড হোটেল পুনাতে, তারপরের দিন গেছি আমরা, আমাকে 501 টাকা দিয়ে সই করলো। উনি ছটপটি করছিলেন, জয়রামজি কি বলে একটা ছবি করবেন, আমি আর পদ্মিনী কোলাপুরে। ছবিটা হলো না, কিন্তু মানে আমি অভিনেতা হয়ে গেলাম, মানে ট্রান্সফরমেশন হয় না, 501 টাকা, তখনকার দিনে 501 টাকা।
তারপরে হঠাৎ একদিন মানুষ লোকে অভিনেতা হতে গিয়ে পরিচালক হয়, আপনি পরিচালক হতে গিয়ে অভিনেতা হয়ে গেলেন। তারপরে আমাকে হঠাৎ একদিন ডেকে পাঠানো হলো, গুলজার ভাই বাড়িতে ডাকছে, পালিয়ে জুন মাস, হাঁটতে হাঁটতে গেছি এরকম জিগজ্যাগ ইয়েতে, পাহাড়ে তো দেখি 3টে লুঙ্গিধারী বসে আছে, লুঙ্গি তেলক কাটা, তার মধ্যে একজন বলে ইয়েস উই ওয়ান্ট হিম অনলি, দিস ইজ দ্য রাইট ক্যারেক্টার। তো আমি গুলজার ভাই কানে কাছে বললাম যে আই এম নট গোইং টু গো to anybody and become an assistant। तो बोले इडियट, he wants you as an actor। मैं लिख रहा हूँ, फिल्म का नाम है जरा सी जिंदगी, कमल इज द हिरो। ওখানে আমি কে বালাচন্দর, যিনি তন্নির তন্নির করেছেন, যিনি রজনীকান্তকে ইন্ট্রোডিউস করেছেন, যিনি কমল হাসানকে ইন্ট্রোডিউস করেছেন, উনি ওনার ছবি এক দুজেকে নিয়ে, আচ্ছা, উনি আমাকে ইন্ট্রোডিউস করলেন নিজের ছবি জরা সি জিন্দগিতে। আপনি কি করছেন এখন? কি করছি আমি এখন? কি করছেন আমি? কি করছি আমি? People, it's your loss, it's not my loss, I'm too good। হ্যাঁ, কি করছেন আপনি এখানে? এখানে আপনার তাহলে একটা কথা বলি অর্জুন দা, আমি আবার ফিরে যাব একটু, এখনকার কথা বলি। এখন তাহলে আপনি এই যে একটা মানে সত্যি কথা বলতে কি, এখন তো আপনি কোনো কাজ, কোনো ছবি, কোনো কিছুতেই আমি বম্বেতে করছি ওটিটি প্ল্যাটফর্মে, কিন্তু মানে এখানে ইয়েস আমি কোনো কাজ করছি। কেন? I don't know, একটু বলুন। I'm ready there's enough steam left in me and I know I'm good, I'm really good, I'm very good। মানে I'm an excellent actor, and maybe I'm too good for their likings, এটাও হতে পারে। মেবি ওরা যারা নেবে, মানে কারা ওরা? মানে ওরা ওই তো এখন সবাই মানে মেবি এক একটা ডিফারেন্ট ক্যাম্প আছে, এবং ক্যাম্প আমি কোনো ক্যাম্পেই বিলং করি না বলে সব কটা ক্যাম্প আমার এগেনস্টে হতে পারে। হতে পারে যে এ কোনো ক্যাম্পে নেই কেন, মানে এ ক্যাম্পে থাকা মানে তোমাকে সবসময় ভালো বলতে হবে, তুমি যা করছো সেটা কোনো অ্যানালিটিক্যাল কোনো আড্ডা হবে না, কোনো অবজেক্টিভ কথাবার্তা চলবে না সেখানে। ক্যাম্পের মধ্যে খালি স্তুতি চলবে, যেটা প্রত্যেক জায়গায় হয়, শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে নয়, আমাদের রাজনীতির ক্ষেত্রেও সেটা হয়। হয়তো সেটা পারি না বলে আমার অনেক দোষও আছে, আমি পারি না অনেক কিছু। সবাই কি আর প্লেন চালাতে পারে? আমি সেটা পারি না। আমি শুধু কাজ জানি এবং আমি নর্মালি থাকতে চাই, নর্মাল হিসেবে একটা জীবনযাপন করতে চাই। আমি বলি যে আড্ডার যে স্ট্যান্ডার্ড সেটা এখন মানে আমার ইয়েতে মানে চলে না, মানে আমার গ্রামারে চলে না। যেমন আমি আড্ডা সেরকম ভাবে দিই, প্রোডাক্টিভ আড্ডা আমার ভাল লাগে। তার মধ্যে কি দু একটা স্ল্যাং থাকবে না? নিশ্চয়ই থাকবে, কিন্তু শুধু স্ল্যাং, শুধু অসভ্যতা থাকবে না। সেটাই কি লাইফটাকে আমি কি করেছে, আমার সব থেকে দোষ হচ্ছে লাইফটাকে আমি সিনসিয়ারলি নিয়েছি, আমি সিরিয়াসলি নিইনি। আমি সিরিয়াসলি নিইনি কিন্তু সিনসিয়ারলি নিয়েছি। হয়তো অভিনয় নিয়ে কথা বলা, যেটা বম্বেতে পাই আমি, অভিনয় নিয়ে কথা, অন্য অনেক আইডিয়াস দিয়ে কথা, এগুলো হবে। আবার কিন্তু ইয়েও করে, মদ্যপানও হবে, আবার স্ল্যাংও হবে, সবকিছু হবে। কিন্তু এখানে আমি দেখেছি সেটা হয় না। মানে সেগুলো মানে আমি বলতে চাই না, কিন্তু যে লেভেলে কথা এবং সেটাতে বিচার হয়, দ্যাটস আ ব্যারোমিটার যে ও আমার কতটা কাছে আছে। একটু উদাহরণ দিয়ে বলুন প্লিজ, না একটু বলুন, আপনার কাছ থেকে এটা দরকার। কিন্তু ধরো মানে যে জায়গায় মানে একটা তুই কোথায় শোন, মানে কেউ যদি এই ইয়েটা সার্টিফিকেটটা পায় যে অর্জুন কিরে কালকে রাত্রি কোথায় ছিলিস, ওই মেয়েটা না, হ্যাঁ হয়েছে ভালো, হ্যাঁ আমিও বললাম যে আরে বলিস না, আর সঙ্গে সঙ্গে আমরা কাছাকাছি চলে এলাম। কিন্তু সে যদি ওই লিভারেজটা না পায় যে অর্জুন চক্রবর্তীকে এটা বলা যাবে না, হ্যাঁ এইটা বলা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আলাদা হয়ে যাচ্ছি। তখন আর কাজের ক্ষেত্রেও কিন্তু তখন আমার গুণটা হ্যাঁ তবে থাক, গুণটা কিন্তু পেছনে চলে যাবে। আগে কমফর্টটা চাই, আগে কমফর্টটা চাই, যে আমি কিন্তু আমার মতন একটা কমফর্ট, হ্যাঁ যেটা পিঠ চুলকনি একটা কমফর্ট, কি আরাম হলো এই লোকটাকে নিয়ে, হ্যাঁ ওই কমফর্টটা আগে চাই। আমি অনেক ছবিতে শুনেছি
যারা অভিনেতা অভিনেত্রী এসে বললো যে কি যে ভালো লাগলো না, মনে হলো পিকনিক করে এলাম। কি করে হয় একটা ছবি করতে গিয়ে পিকনিক কি করে হয়? আমি এখনো বুঝে উঠতে পারিনি। একটা ছবি করতে গেলে তোর মানে মাথার ঘাম পায়ে চলে যাবে, রক্ত উঠে আসবে মুখ দিয়ে, তবে না একটা চরিত্রের মধ্যে ঢুকবে। পিকনিক কি করে হয় একটা ছবি করলে? সেটাই। কিন্তু না, আমি বলছি না যে আমি সবসময় ঠিক, হয়তো আমি ভুলও হতে পারি, যে আমি হয়তো আমার যে ব্যক্তিত্ব, আমার যে কথাবার্তা, তাতেও হয়তো অনেকে ভয় পায়, তাতে হয়তো অনেক ওরা অসভ্য কথা কিংবা ছোট কথা কিংবা অন্য কথা বলতে পারে না, সেই জন্য তারা ডিসকমফোর্ট ফিল করে, সেই জন্য হয়তো আমি ওদের ক্যাম্পে যেতে পারি না, ওরা আমাকে সেরকম ভাবে অভ্যর্থনা জানায় না, এটাও হতে পারে। কিন্তু মাঝখানে চিরঞ্জিত দা একবার বলেছিলেন, আপনার থেকে একটু সিনিয়র চিরঞ্জিত দা একবার বলেছিলেন যে আমি অভিনয় এই ছেড়ে দিলাম, এরকম ধরনের কোনো কথা, মানে হয়তো অভিমান থেকে বলেছিলেন বা কিছু, এই ধরনের কোনো কারণই হবে। হ্যাঁ, তো আপনি সেরকম কখনো বলেননি মুখ ফুটে, আপনি মুখ ফুটে কখনো সেরকম কথা বলেননি, কিন্তু আপনার আচরণ দিয়ে আপনি সেটা বুঝিয়েছেন বাংলাকে। অভিনয় কোনোদিনই ছাড়বো না যতদিন না শরীর যে আছে, কিন্তু হ্যাঁ, যা তা রোল করবো না। যে রোলটা আমাকে নেশা ধরাবে, যে রোলটা করে আরাম পাবো, আমি কিন্তু সেটাই করবো, আদারওয়াইজ নো। এটা কিন্তু ঠিক। আর অভিনয় করবো না কেন, আমি তপনদা আমাকে বলেছিল যে ইউ হ্যাভ গট সাচ আ ফেস, তোমার মধ্যে একটা মোবাইল ফেস, যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বি নাস্টি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বি নাইস। তোমার চেহারার মধ্যে সেই জন্য কড়ি দিয়ে কিনলাম দেখে উনি অন্তর্ধানে নিয়েছিলেন। তো কাজেই আমি তো সার্টিফিকেট পেয়েছি না। আচ্ছা, এই যে সঞ্জীব কুমার আপনাকে বললেন অসাধারণ অভিনেতা, এবং তারপর থেকে আপনার অভিনয় প্রায় শুরু হয়ে গেল। কে বালাচন্দ্র আমাকে বলেছেন যে ইন মাই ইউনিট যারা সিন্ডিকেটে ইউ আর টলেস্ট, ইয়াংগেস্ট এন্ড দ্য বেস্ট। ওটা কে বলেছেন? গুলজার আমাকে বলেছেন। আরেকটা জিনিস হতে পারে, আপনার অঙ্কুশের কথাটা আমরা কিন্তু অঙ্কুশ, ওটা তো আপনার মানে যখন যারা সিন্ডিকেট ফ্লপ করে গেল, আমি আবার দেখে সেই ব্যাক টু স্কয়ার ওয়ান, মনির মতো, হ্যাঁ ব্যাক টু স্কয়ার ওয়ান, গুলজারের অফিসে বসে আছি। ততক্ষণে চন্দ্রশেখর নার্ভেকার যে চিফ ছিল সে ছেড়ে দিয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট চেষ্টা করছে। ও মাঝখানে পরিচালক বাপুর অ্যাসোসিয়েট ডিরেক্টর হয়ে কাজ করেছে। ও একাধারে এডিটর ছিল এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। ও হঠাৎ একদিন হাঁপাতে হাঁপাতে এসে বলেছে, আরে বাপু, এরকম করে কথা বলতো, বাপু अरे यार तेरे पास एक 25-30 दिन का डेट है क्या? अबे डेट ही डेट है यार। क्या कर? बोले मैं एक फिल्म बना रहा हूँ और वो मेरे को चाहिए डेट। এই অঙ্কুশ ট্যালেন্টেড লোকজন না সব। চন্দ্রশেখর নার্ভেকার থেকে ও এন চন্দ্রা হয়ে গেল। এনটাকে এদিকে নিয়ে এলো, এন চন্দ্রা হলে, and that film became a cult film. কাল্ট ফিল্ম। আজ পর্যন্ত ওরকম ছবি হয়নি। ওটা 75,000 থেকে 1 লক্ষ স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হয়। ইতনি শক্তি হামে দেনা, ওটা লাস্ট শুনি হামে দেনা দাতা। তো আমি ওইভাবে, তারপরে মৃণাল দা আমাকে এখানে নিয়ে এলেন। হ্যাঁ, ওটা একটু, হ্যাঁ, বাসুদার ওখানে বসে আছি, এরমই স্যান্ডউইচ খাচ্ছি আর বৃষ্টি পড়ছে ঝমঝম করে। বাসুদা ফ্ল্যাট বাংলো করেছে নিজের বিয়েতে, ওখানে সমুদ্রের ধারে ব্যান্ড স্ট্যান্ডে। এমন সময় রিঙ্কি বৌদি তখন ছিল, মানে বাসুদার ওখানে ফোন ছিল তো, মোবাইল ছিল না। রিঙ্কি বৌদি এসে বলে যে বাসু, মৃণাল দা আসছে। হ্যাঁ, মৃণাল দা সবাই অন্ত, এবং সে ঝড়ের মতন মৃণাল দাকে তো ছিল, মৃণাল দা কিরম করে আসতো, বাসু তুমি তোমাদের এই বম্বেতে এসে আমার তো কাল হয়ে গেছে, তোমরা কোনো হেল্প করছো না আমাকে, আমি একটা হিন্দি ছবি করবো, তোমাদের কোনো পাত্তা নেই, কিছু নেই। ভালো ছিল আগেকার সময়গুলো না। মৃণাল দা বলুন না কি লাগবে, কি চাই? আরে আমি একটা রমাপদ চৌধুরী বীজ অবলম্বনে আমি একটা ছবি করছি, সবাইকে ঠিক করে ফেলেছি, অমু ঠিক করছে না, অমুকে কি করবো? তো বাসাতে বলে এই যে বসে আছে চলবে? কি নাম তোমার? ক্যা নাম? হিন্দিতে ক্যা নাম? আমি অর্জুন চক্রবর্তী। বাঙালি চলবে না, বাঙালি চলবে না, আমি হিন্দি বলার লোক চাই, হিন্দি বলার লোক চাই, গড় গড় করে হিন্দি বলতে হবে। লাকিলি আমার কাছে অঙ্কুশের ভিসিআরটা ছিল, তখন তো সিডি। আমি ভিসিআরটা মৃণালদাকে বললাম যে দাদা আপনি এটা দেখে আমাকে
আচ্ছা ঠিক আছে দাও, কিন্তু আমার মনে হচ্ছে না ধর। আর অঙ্কুশে তো ভরে ভরে সিন আছে, মানে মানে বোনের সঙ্গে এর সঙ্গে তার সঙ্গে পাতার পর পাতা ডায়লগ। 11 দিনের মাথায় বাসুদাকে ফোন করে বলে ছেলেটাকে পাঠিয়ে দে। তো তখন তো পীড়া সিনেমার পেছনে থাকতেন, তো আমাকে আমি যেতাম, গিয়ে আমাকে বললেন যে একটা ঘটনা মনে করে, সে তো হলোই, বলে যে তোর পাজামা আছে, তোমার পরা পাজামা, তোমাকে নতুন পাজামা দিয়ে দেবো। তো তখন আমি লুঙ্গি পরতাম। ওই বেল্টের লোক তো। হ্যাঁ, তাই বললাম যে দাদা আমি পাজামা পরি না, লুঙ্গি পরি। না না, লুঙ্গি পরা মানে তুই লুঙ্গি পরলে মনে হবে ইউ আর ইজিলি অ্যাভেলেবল। সেন্স অফ হিউমার। তো এরকম করে আমাকে তুলতেন, কেনেল ওয়ার্ড থেকে কে মহাজানকে তুলতেন ক্যামেরাম্যান, আর আমরা আরোরা স্টুডিও গিয়ে শুটিং করতাম। আমি 7 দিনে 6টা ছবি সই করেছিলাম, 7 days। আমাকে মনে আছে? হ্যাঁ, দেবতা, আত্মজ, তারপরে প্রণমিতময়, তারপরে আরেকটা ছবি ছিল আকাঙ্ক্ষা। এগুলো তো কিছু কিছু আপনার ছবি, কমার্শিয়াল ফিল্ম। হ্যাঁ, আপনি তো বীরেশ চাচার্যও করেছেন। করে দিয়ে কিনলাম। হ্যাঁ, করে দিয়ে কিনলাম। হ্যাঁ, এইগুলো আর ছবি। তো মৃণাল বলতে, এই দেখুন, সবাইকে দেখিয়ে বলতে, এই যে দেখছো আমাকে দেখ, বম্বে থেকে রাজেশ খান্না এনেছি। কিছুদিন পরে ডাল ধরে নাচবে আর আমার ছবিটাকে বদনাম করবে। এরকম করে আমরা ছবিটা শেষ হলো। একদিন আচানক, আমি আর শাবানা আজমি আর রূপা গাঙ্গুলি, অপর্ণা সেন, তো এরকম করে আমার যাত্রা শুরু হলো কলকাতায়। এবার কলকাতায় এটা শুনি। কলকাতায় তো করছি, করে দিয়েছিলাম, হিট করে গেছে, আমার জ্বর হয়েছে, বারান্দায় বসে আছি, তখন 15 শহরে থাকতাম, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এমন সময় ল্যান্ডলাইন বেজে উঠলো, মোলায়েম একটা সিল্কি একটা ভয়েস, পুরুষালী গলা। আমি কি অর্জুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে পারি? আমি না ভয় ভয়, দাদা স্যার কে বলছেন? আমার নাম তপন সিংহ, আমি পরিচালক তপন সিংহ বলছি। আমার তো জ্বর একদম হু করে ছেড়ে গেল। আমি দাদা, আমি বলছি অর্জুন, আমি তপন সিংহ বলছি, আমি তোমাকে একটু দরকার অর্জুন, আমি আসতাম কিন্তু আমার বয়স হয়ে গেছে, তো আমার শরীরটাও খারাপ যাচ্ছে, তুমি যদি আসতে পারো তাহলে খুব ভালো হয়। আমি নয়তো আমি তোমার কাছে, আমি না দাদা আমি তুমি পরের সপ্তাহে আসতে পারো, টেক ইউর টাইম। কে টেক ইউর টাইম? কে ড্রাইভারের জন্য অপেক্ষা করে? নিজেই গাড়িটা বের করলো, গাড়ি চলে গেছে। আচ্ছা এবার কি হয়, উনি দোতলায় থাকতেন নিউ আলিপুরে, চাকর দরজা খুলে দিয়েছে, উঠেছি। এখন কি হয়, আমি যদি তোমার বাড়ি যাই, তুমি বলবে আসতে কোনো অসুবিধা হয়নি তো, তুমি ভালোভাবে এসছো তো, কিভাবে এলে, কেমন হয়, চা খাওয়া হইলো? কিচ্ছু নয়, এই উঠছি, হ্যান্ডসাম ম্যান, ফতুয়া পরে দাঁড়িয়ে আছেন, এরকম করে ফর্সা দাবদাব করছে চেয়ার, হাফ হাতা ফতুয়া পরে। অর্জুন, আমার এক জ্যাঠামশাই ছিলেন জানো, অগাধ পাণ্ডিত্য, সুপুর, ভীষণ হ্যান্ডসাম, সুদর্শন চেহারা, সব কিছু জানতেন। যখন মারা গেলেন তখন কাঁধ দেওয়ার জন্য 4 জন লোক পাওয়া গেল না, এত নির্মম, এত নিষ্ঠুর ছিলেন। ওই রোলটা আমি তোমাকে দিচ্ছি, এসো। সে কি মানে ইনজেক্ট করে দিলেন রোলটা আমার মধ্যে ইনজেক্ট করে দিয়ে তারপরে আমাকে নিয়ে গেলেন। এই হচ্ছে অন্তর্ধান। এরকম একটা দেখলে মানে রাগ হয়। আমাকে সৌমেন্দু রায় তখন তার সামনেই জিজ্ঞেস করেছিল, মানে কালুদা ক্যামেরাম্যান, বিখ্যাত সৌমেন্দু রায়, সত্যজিৎ রায়, তো বলে দাদা আপনি এই রোলটার জন্য অর্জুনকে দিলেন কেন? এত মানে বলতে নেই, আমার তখন ভালো দেখতে ছিল, আপনি এখনো ভালো দেখতে, ও এত সুন্দর দেখতে, ওকে আপনি এই রোলটার জন্য নিয়ে, শয়তানের রোলটা। তখন তো খানিকক্ষণ চুপ করে দেবো না, খুব ছোট করে কথা বলতেন, সৌমেন্দু, শয়তান সুপুরে সুন্দরী হয়, সুন্দরের বেশে আসে, না হলে সমাজে স্থান পাবে না, শয়তানকে সুন্দর হতেই হবে। এই হচ্ছে অন্তর্ধান। অন্তর্ধানের পরে হঠাৎ একদিন বললেন যে তোমার উপর অন্যায় করে ফেলেছি, এত একটা খারাপ রোল, না তুমি করেছো খুব ভালো। সৌমিত্রদা বলেছিল যে এই রোলটা যদি আমি ইয়াং থাকতাম আমি করতাম। তখন তো কি বলে জানো, অর্জুনের মতন করতে পারতে না, ওনার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, মানে টট করে বলা, মানে সৌমিত্রদাকে বলা সত্যি, হ্যাঁ অর্জুনের মতন। উনি উত্তম কুমারের সঙ্গে কেস করে জিতে গেছিলেন। হ্যাঁ,
তো বললেন যে তোমাকে এবার একটা ভালো রোল দিচ্ছি, তোমাকে ট্রেনিং নিতে হবে কিন্তু ম্যাচিওরের মানে ফিজিওথেরাপিস্টের। তো আমি 15 থেকে 20 দিন ট্রেনিং নিয়েছিলাম হুইল চেয়ারের জন্য, লাবণী আর আমি দুজনে। তারপরে বললেন যে তোমাকে ভেবেছি একটা এই মাছ ধরে যে ট্রলার চালায়, ট্রলি চালায়, ওই রোলটা দেব। তো সবাই হা করে উঠেছে, এত ফর্সা, বলে মেকআপ করবে। দেবী হালদার ভোর 3টে থেকে মেকআপ করতো 4 ঘন্টা, তারপরে ক্যামেরার সামনে যেতাম। অনকামতি দেবী হালদারও তো আমি খুব ভালো ভালো রোল পেয়েছি, খুব ভালো পরিচালক মানুষ পেয়েছেন, কত ভালো কত মানে কত কি শিখেছি ওদের কাছ থেকে, কত কি জানিয়েছি, আরো শিখতে চাই, আরো জানতে চাই। এখন এরকম কার মধ্যে এরকম দেখতে পান? নতুন প্রজন্ম অনেক ভালো, সৃজিত আছে, কৌশিক আছে, শিবু আছে, এরা ভালো কাজ করতে চাইছে, ভালো কাজ করছে। আমার মনে হয় শিবু ভীষণ ভালো, কৌশিক অসাধারণ গল্প বলিয়ে, সৃজিত আছে, তারপরে আরো নতুন নতুন যারা এই শ্রীলেখার সঙ্গে যে ডিরেক্টর আদিত্য শোভাপ্রসন্ন জামাই, ও ভালো কাজ করছে, এত সুন্দর পরিচালনা। আমার তো এদের সঙ্গে কাজ করা এবং নতুন প্রজন্মের সঙ্গে কাজ করা ভীষণ মানে চাই আমি। কারণ অ্যাক্টার কি জানো তো, আমি সবসময় নিজেকে জিজ্ঞেস করি যে দ্য মোমেন্ট হাউ মাচ পেন ইউ গেট whenever you come in a contact with a new idea, কতটা ব্যথা হবে একটা নতুন আইডিয়া তোমার মধ্যে যদি আসে, সেই ব্যথাটার উপর কিন্তু নির্ভর করে তোমার এজ। ব্যথাটা যদি কম হয় তার মানে তোমার এজ কম, ব্যথাটা যদি বেশি একটা নিউ আইডিয়া গ্রহণ করতে, তার মানে তুমি এজ হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখনো ব্যথা হয় না, নতুন নতুন আইডিয়া ভালো লাগে। তো একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল যে এই যে এখন নতুন প্রজন্ম সবাই ভালো কাজ করছে, আপনি কোনো লবিতে নেই, সেই জন্য বাইরে পড়ে আছেন, এও কি সম্ভব? এত কাজ হচ্ছে আমি ঠিক জানি না, আমি ঠিক বলে মানে আপনি গান জানেন, আপনি পরিচালনা জানেন, আপনি 6টা-8টা ভাষা জানেন, আপনি হিন্দি, বাংলা, উর্দু সবেতে স্বচ্ছন্দ, আপনি হিন্দি দিয়ে শুরু করেছেন, গুলজার সাহেব দিয়ে শুরু করেছেন, তারপরেও বাংলাতে মানে মানে ট্যাপ করছে না কেউ, এটা কি আশ্চর্য না? আপনার বাংলার কন্ডিশনটাকে তাহলে কি মনে হয় এই মুহূর্তে? না, বাংলা কন্ডিশন খুবই ভালো কাজ হচ্ছে, ডেফিনেটলি কাজ হচ্ছে, আমি নেই এটাই মনে হয়। কারণ আমার কোনো রকম ইয়ে নেই যে যেহেতু আমি নেই সেহেতু বাংলা ইন্ডাস্ট্রি খারাপ, এটাই বলে উঠতে পারবো না, একদম নয়। বাংলা ইন্ডাস্ট্রি খুবই ভালো কাজ হচ্ছে, কিন্তু আমি শিবুকে বললাম যে তুই তো আমাকে নিবি না, বলে না না আমি নিশ্চয়ই দেবো। আমার মনে হয়তো ভাবছে কিছু, বা এমন ভাবে বললো, বলে না না অ্যাকচুয়ালি শিবু অভিনেতা হিসেবে আমার সঙ্গে কাজ করেছে। সুদীপ্ত চট্টোপাধ্যায় ছিল না ডিরেক্টর, সম্প্রতি মারা গেছে, সিরিয়াল ছিল ঘুম নেই বলে। আচ্ছা, ঘুম নেইতে আমি গুরুদত্তের অভিনয় করেছিলাম, আর ও আমার ছেলের অভিনয় করেছিল। ও তো অভিনয় করতো তো। তো শিবুর সঙ্গে আমার অনেক পূর্বে, শিবুকে আমি বললাম সেদিন দেখা হলো, কারণ আমি তো অনেক ভালো ভালো মানে রোল করেছি। তারপরে ইন্দ্রনীল গোস্বামী কাবুল বলে একটি, সে এখন করছে না কিছু, ওর হিন্দি কয়েকটা কাজ করলাম আমি, শায়দ বলে একটা ইয়ে ছিল, সেগমেন্ট ছিল, তাতে সিরিজ। এগুলো কোথায় মানে ওই অ্যাপে দেখানো হয়? জিতে, জি আলফাতে দেখানো হচ্ছিল, জিতে, হিন্দি জিতে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজ করেছি, সাহেব বিবি গোলাম আমি মেজবাবু করেছিলাম, সাহারাতে কাজও প্রচুর কাজ করেছি মানে। কিন্তু এখন মানে কোনো বলতে কোনো দ্বিধা নেই যে এখন মানে বাংলায় কোনো আমি কাজ করছিলাম এবং কাজ করতে চাই, কিন্তু ভালো রোল, ওইভাবে আমি নিজেকে ইয়ে করবো না যে সে কেমন আছো বাবা, ভালো আছো তো, ওইসব না, ডেফিনেট রোল। আচ্ছা, আপনি এই যে কমার্শিয়াল রোল করতে করতে হঠাৎ তো আপনি রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করলেন। রাগ আমার মনে হয় কোথাও একটা আমার উপর সবাই রেগে আছে। কেন বলুন? কেন বলছি, ট্রেনে উঠছেন, ট্রেনে উঠে তোমাকে প্যাসেঞ্জার যদি বলে যে কোথায় যাওয়া হচ্ছে, তুই বলে দিল্লি, আপনার নাম কি? আমার নাম নিবেদিতা, কি কাজ করেন? আমি আগে এবিপিতে ছিলাম। এবার কেউ যদি ট্রেনে উঠলো, কোথায় যাবেন? দিকশূন্যপুরে, যেদিকে চোখ যায়। আচ্ছা, সন্দেহ, কি নাম আপনার? মানুষ। আপনি কি হিন্দু না মুসলমান? মনুষ্যত্ব আমার ধর্ম। এবার প্যাসেঞ্জার কিন্তু রেগে যাবে, সন্দেহ করবে। আমার হয়েছে ওইটা,
এই রে, যতক্ষণে আমাকে অভিনেতা হিসাবে সবাই লাইক করছে আমার গান চলে আসছে, যতক্ষণে গান লাইক করছে আমার একটা কবিতার বই বেরিয়ে আসছে। এটাও হতে পারে যে মানুষ একটু রেগে আছে আমার উপর। না, আপনি একটা দীর্ঘ সময় কিন্তু স্বাগতা লক্ষ্মীর সঙ্গে গান শিখেছেন এবং পারফর্মও করেছেন। রবীন্দ্রসঙ্গীত কিন্তু শিখিয়েছে আমাকে স্বাগতা লক্ষ্মী দাস। আপনি তো আগে ক্লাসিক্যাল গাজল গাইতাম, কিন্তু উনি আমাকে বললেন যে তোমার গলায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত, কারণ এক সময় আমারও মনে ছিল না, ও আমাকে মানে মনে করিয়ে দিল। আমি নওশাদ সাহেব, হেমন্ত দা, আমিন সেয়ানি আর রাকেশ রোশন আর দীপ্তি রাওয়াল আমরা বম্বে থেকে এসেছিলাম এবং ও একটা মিউজিক্যাল ইয়েতে ফার্স্ট হয়েছিল। আচ্ছা, সেই পুরস্কারটা আমি দিয়েছিলাম, মানে সেই শোতে আর কি, মানে তখন এখন রিয়েলিটি শো গুলো হয়। ওই শোটা বিশাল বড় ছিল। আচ্ছা, ওটা তখন তো এত হতো না, ওটা বোধহয় খুব গভর্নমেন্টের তরফ থেকে ছিল, আমি জানি না। আমাদের আপনি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম। সেকেন্ড প্রাইজ ছিল শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ওকে, ফার্স্ট পেয়েছিল স্বাগতা লক্ষ্মী। তো তখন থেকে ও আমাকে, আমার ফ্যান, আমার অভিনয়, কিন্তু আমি ওকে মানে আমার মনে ছিল না। তো তখন আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে আরম্ভ করলাম। রবীন্দ্রসঙ্গীত শিখতে গিয়ে দেখলাম যে এত ব্যক্তি, একটা ভাষা এত রিচ, ওরা ভাবতেই পারি না। মানে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমি নিজেকে এনরিচ করলাম, নিজেকে। ওটা করতে গিয়ে কি আপনি একটু ছবি থেকে সরে? হ্যাঁ, এটা হতে পারে। তুমি যা বলবে আমি তাই বলবো। হ্যাঁ, কেন বলছি আমি নিজেও জানি না যে কেন বলবো এটা। আচ্ছা, কাজে তুমি যদি বলো একটু ডিসওরিয়েন্টেড, হ্যাঁ হতে পারে যে গানে চলে গেলাম, তখন লোকে বললো যে তো গানেই থাকবে, এটাও হতে পারে। কবিতা লিখলাম, অর্জুনের অকবিতা, আমার মনে হলো যে কবিতা এটা নয়, এটা আমার মনের কথা। না, বুম্বাদা যেমন ধরুন স্টিক করে শুধু ছবিতেই আছে। বুম্বা আমাদের মধ্যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট এবং ভীষণ প্র্যাগম্যাটিক, খুব প্র্যাকটিক্যাল, এবং ও নিজের গোলটাকে ভীষণভাবে বাঁচিয়ে রেখেছে। আই স্যালিউট হিম ফর দ্যাট। মেধা আছে, বুদ্ধি ধরে, ক্ষুরধার বুদ্ধি, এবং কিভাবে নিজের ক্যারিয়ারটাকে ইঞ্জিনিয়ার করে, মানে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে বাঁচিয়ে রাখতে হয়, বুম্বার কাছ থেকে শিখতে হয়। তাপসেরও এটা ছিল না। এটা আমি দীপকদার কথা যাই না, দীপকদা আমাদের থেকে অনেক সিনিয়র, আমার মামার বন্ধু ছিল। তাপসকে বলবো, অভিষেকের কাছেও এই বুদ্ধিটা ছিল না, আমার কাছেও নেই। এটা খুব একটা একদম না, একটা ডিপ্লোম্যাটিক কথা। না না, কোনো ডিপ্লোম্যাটিক। বুম্বা আজকে এই বয়সে, অর্থাৎ আমরা সমবয়সী, এখনো পর্যন্ত নিজেকে ধরে রাখা, চেহারাটাতে, চেহারা, ইমেজ এবং চেহারার জন্য ও কি কষ্ট করেনি। ও খেত না, এখন জানি না কি করে, ও খেত না। ওর মানে ওর যে তিতিক্ষা এবং ও যে স্যাক্রিফাইস, এটাকে আমি স্যালিউট করি। আমি একেবারেই বলবো না যে লোকেদের মতন যে হ্যাঁ বা কি না। বুম্বা আজকে ইন্ডাস্ট্রিটাকে, সত্যি বলছি, যদি একটা হিরোর মতন হিরো হয় না, যে হিরো কে, কেন হাসছো? না না, আমি হাসিনি, শুনছি। হিরো কে? হ্যাঁ, হিরো কন? তুমি সাউথ ইন্ডিয়া অনেকে পেয়ে যাবে, তুমি বলিউডে অনেককে পেয়ে যাবে, কলিউড মানে সাউথ ইন্ডিয়া, টলিউড মানে তামিলনাড়ু, আমি এখানকার বলছি না। এখানে কোনো হিরো নেই বুম্বাকে ছাড়া। বুম্বাকে ছাড়া কোনো হিরো নেই। কেন বলুন? জানি না, বুম্বার যে হিরোইজম, যে স্টাইল, সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো হিরো নেই। এখন তো দেব বড় না, আমি মনে করি না। আর নায়িকাদের মধ্যে আপনি কাকে এইভাবে দেখেন? দেখো, নায়িকা আমার সবাই প্রিয়। কাকে কেন জুতো মানে পেটানি খাওয়াচ্ছ? না, পেটানি খাওয়াবো না, সবাই। আমি সবার সঙ্গে কাজ করি, দেবশ্রী, মুনমুন, শতাব্দী, সবার সঙ্গে কাজ করেছি, প্রত্যেকে ভালো কাজ করেছি। দেবশ্রী খুব ভালো, শতাব্দী অন্তর্ধানে করেছিলাম, ভীষণ ভালো। ওকে দিয়ে অবশ্য তপনদা খুব বকতো, ওকে করিয়ে নিয়েছে। শতাব্দী খুব মন দিয়ে কাজ করতো। তারপরে মুনমুন ঠিকানাতে, শ্রীলেখা ভীষণ ভালো অভিনেত্রী, আমার ছবিতে ভীষণ মানিয়েছিল ওকে, এবং অসাধারণ অভিনয় করেছিল। ও তো খুব রাগারাগি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি,
গ্রুপিজম নিয়ে? না, আমার কিন্তু কোনো রাগ নেই, বিশ্বাস করো, ভেতর থেকে বলছি, আমার কিন্তু কোনো রাগ নেই, রাগ নেই, কিন্তু আমি অপেক্ষা করে আছি যে কখন কাদের সময় হবে। ওরাই কিন্তু মিস করছে, একটা ভালো অভিনেতাকে কিন্তু ওরা মিস করছে। ইট ইজ দেয়ার মানে লস, ইট ইজ নট মাই লস। আপনার এখনো গুলজার সাহেবের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, একদম, তাই? বাবা ছেলের সম্পর্ক। আচ্ছা, বাবা ছেলের সম্পর্ক, একসঙ্গে বসে। রাখিজির সঙ্গে যোগাযোগ? হ্যাঁ। আচ্ছা, ভীষণ ভালো। হ্যাঁ, উনি তো শিবপ্রসাদের সঙ্গে ছবি করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ। তো এখন বেশিরভাগ সময় ইয়েতে ইয়েতে ফার্ম হাউসে থাকে রাখিজি। ভীষণ ভালো, গরু আছে, ছাগল আছে, সব অন্যরকম জীবনযাপন করে। রাখি দিয়ে আমার বাড়িতেও ছিল। আচ্ছা, এখানে পূর্ণদাস রোডে থাকতাম, আমার কাছে বেশি উঠেছিল। তো আপনার সঙ্গে মৌসুমীর অভিনয় করার ঘটনাটাও খুব সুন্দর না? হ্যাঁ, ও তো, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন তো স্টার আঙ্গুরে। তো আমাকে বিরুদা মানে করে দিয়ে কিনলাম, পাওয়ার কথা নয়, আমার করে দিয়ে গেলাম। বিক্রদা না করলো, অনেক টাকা চাইলো। আর বোধহয় ফারুক শেখ বোধহয় ডেট ছিল না নাকি, তারপরে রামবাবু মানে রামনাথ নন্দী আমার কাছে এলেন, আমাকে নিয়ে এলেন। তখন আমার পড়ে গেছি সিঁড়ি থেকে, কোমরে প্রচন্ড ব্যথা। তো বলে যে এরকম ডেট আছে, এরকম আমি করবো, কিন্তু আমার তো এখন, বলে তাহলে তো হবে না, অন্য কাউকে নিতে হবে। তখন ওরা আবার মৌসুমীকে গিয়ে বললো, কিন্তু মৌসুমীকে এটা বলেনি যে অর্জুন করছে। মৌসুমী বলে একটা ছেলে আমরা দেখেছি, কিন্তু ওর একটা চোট লেগেছে, ওর দিন 15 পারবে না, তা আপনার তো ডেট আছে, আমরা অন্য কেউ। বলে না না, ঠিক আছে, একটা লোক সে অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ডেট চেঞ্জ করে দিচ্ছি। তো ডেট চেঞ্জ করে দিচ্ছি। তো তারপরে বিরুদা আমাকে নিয়ে গেল, বলে চলো, এখনো সাসপেন্স রেখেছি, তোমার হিরোইনের সঙ্গে আলাপ করিয়ে দিই। তা আমি তো জানতাম মৌসুমী, আমার বলে, এই তুই এদিকে চাটি মারবো আগে। চাটি মারবে কেন তুমি আমাকে? তুই আমি হিরো হয়েছিস, আমার হিরো। আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ওই করে ছবি করলাম। তার মানে মৌসুমী, রাখিজি, জয়া বচ্চনের সঙ্গে অভাগী স্বর্গ, তপনদার ছবি, ডটার্স অফ সেঞ্চুরি, জয়া বচ্চন, শর্মিলা পুনম ঢিল্লো, ন্যায়দণ্ড, সুখেন দাসের করেছি। মানে আপনার কিন্তু শাবানা আজমি, লিবাস, নাসিরুদ্দিন শাহ সঙ্গে কাজ করেছি। এবারে আমি অন্য প্রসঙ্গে আসি। অর্জুন, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে তো নিশ্চয়ই প্রেম এসছে, নীলাঞ্জনা দিয়ে আছে। হ্যাঁ, আমাদের 78 থেকে প্রেম, 91 বিয়ে করেছি। বাপ রে বাপ, প্রেম করেছি। এমন প্রেম করেছি যে আমাদের তখন টাকা থাকতো না, ওর বাবার পকেট থেকে ঝেড়ে আমরা দুজনে চিড়িয়াখানা যেতাম। চিড়িয়াখানা কেন যেতাম তার কারণ আছে। ওখানে বিজরি গ্রিল একটা ক্যান্টিন ছিল, সেখানে একটা ফ্রাইড রাইস দিতাম আর 2টো চিলি চিকেন দিতাম, আর ট্যাক্সি ভাড়া যাওয়া আসা এই সব মিলিয়ে 100 টাকার মধ্যে হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 100 টাকা মেরে আমরা এইসব। কি করে আপনাদের সঙ্গে আলাপে? আপনি থাকতেন রাজস্থানে, উনি? আমি যখন রাজস্থান থেকে আসতাম তখন খুব মানে সেই সময়টা খুব ফ্রাস্ট্রেশন ছিল আমার, মানে কি কিছু করবো নাকি। তো ভোর 4-5টার সময় আমি অগ্রগামী বলে, ট্রাভেলার পার্কে অগ্রগামী বলে একটি আখড়া আছে, ওখানে এক্সারসাইজ, ওই জায়গাটা, ও ঠিক সামনে বাড়িতেও থাকতো। ওকে, আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ। আচ্ছা, মানে কেউ বলে বিশ্বাস করবে না, আমি 3 ঘন্টা আমি দৌড়তাম ট্রাভেলার পার্কে, মানে 5 চক্কর 6 চক্কর। তখন তো জিম টিম কিছু ছিল না, প্রচন্ড শক্তি, প্রচন্ড। তখন উনি বোধহয় পাঞ্জাবি না? ও হচ্ছে জৈন। আচ্ছা 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 আচ্ছা। ইউপি এবং রাজস্থান। আচ্ছা, মা রাজস্থান, বাবা ইউপি। তো এখন মানে কলকাতা। আচ্ছা, ও মাছ মাংস খান না এখনো? না, ভীষণ। আমি তো সেটাই বলছি। এর মধ্যে কি আমাকে বললো যে আমরা দিগম্বর যাই। আচ্ছা। তো আমরা তো আমাদের তো পেঁয়াজে ঢোকে না। আমি শোনো ব্যাপারটা শোনো, প্রেম ভীষণ ভালো লাগে, কিন্তু এটা ভালো ভাই, কেন আমি না মাছ মাংস ছাড়া আমি থাকতে পারবো না। মানে আমাদের স্টেপল ডায়েট হচ্ছে মাছ মাংস, মানে ভাবতেই পারি না যে আলুর তরকারি খেয়ে উঠে পড়লাম এবং মুড়োর তরকারি খেয়ে উঠে পড়লাম। তখন ও খানিকক্ষণ ভেবে বললো যে না, আমি চেষ্টা করবো। তো চেষ্টা কি, এখন তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খায়, হ্যাঁ, তো ব্যাপার।
ও হচ্ছে প্রবাসী অবাঙালি, আমি হচ্ছি প্রবাসী বাঙালি। তো প্রেম যেটা হচ্ছে, প্রেম ইজ এ বিউটিফুল থিং। প্রেম যদি একটা অপোজিট জেন্ডারের সঙ্গে না হয় তাহলে সেটা কি করে আমি অ্যাট্রাক্টেড। আমাকে যদি বলা হয় যে না না প্ল্যাটনিক একটা ব্যাপার, একটা মানে অন্যরকম, ওকে দেখলেই কবিতা আসে, না রে ভাই কবিতা প্রেম ইজ মানে তার মধ্যে সেক্স থাকবে, সেক্স ইজ এ বিউটিফুল থিং, এটা মোস্ট ন্যাচারাল থিং। সেটাকে আমরা সেই কথা বলি এদিক করে ওদিক করে, হ্যাঁ পেঁচিয়ে গুলিয়ে থাকলে, বেগুন ভাজা করে সেটাকে আবার চাইনিজ করে এমন করে দিয়েছি যে সেটা এখন লোকে ভয় পায়। আচ্ছা, আপনার বিয়ে ছাড়া পরকীয়া প্রেম তো আপনি বেশ পটু, একটু পটু। না কোথায় আমি কিছু নাম ধাম করতে নেই, কিন্তু আপনার পরকীয়া প্রেম কিছু নেই। কোথায় বলুন আমাকে, ইন্ডাস্ট্রিতে বলুন। ইন্ডাস্ট্রি কেন, আমি কি নাম করতে পারি? হ্যাঁ বলো। না না তুমি যেটা ভাবছো একেবারে। আচ্ছা সত্যি বলছি। আচ্ছা নাহলে বলে দিতাম। স্কুল লাইফ কলেজ লাইফ ওগুলো ছেড়ে দিন, বিয়ের পরে পরকীয়া প্রেম বৌদি পেটা সেটা ও জানে ছেলে। এবং না এটাও হতে পারে যে আপনার সঙ্গে স্বাগত লক্ষ্যে একটা সম্পর্কের কথা লোকে বলে, না এটা সবাই বলে, এটা ভীষণ ভাবে বলে এবং বলার কারণও আছে, কেননা আমি ওর কাছেই তো শিখেছি। কাজেই কেন এটা একটা, যেহেতু উনি মহিলা এবং এটা কোনো পুরুষের সঙ্গে শিখলে, এবং যেহেতু আমি সিনেমার সঙ্গে, তো একটা দুইয়ের দুই চার করতে মানে লোকে পছন্দ করে। কিন্তু আপনি এত সুপুরুষ একজন একজন মাত্র মহিলার সঙ্গে আপনি সারাজন প্রেম করেছেন, আই ডোন্ট বিলিভ। কি বলছো? হতেই পারে না, হতেই পারে না। না আমি একটা কথা বলবো, আপনি বলে দিন। হ্যাঁ কি হ্যাঁ বলেন, জিজ্ঞেস করো। তুমি বৌমনকে জিজ্ঞেস করো। হ্যাঁ মুনমুন কি দেবশ্রীকে জিজ্ঞেস করো। আচ্ছা তুমি শতাব্দী, এরা তো সবাই একসময় টাকসাইতে সুন্দরী ছিল, এদের সঙ্গে আমি প্রচুর ছবি করি। তুমি প্লিজ মুনমুনকে জিজ্ঞেস করো, তুমি পল্লবী চ্যাটার্জিকে জিজ্ঞেস করো, তুমি শতাব্দীকে জিজ্ঞেস করো। আমি এদের জিজ্ঞেস করো না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কোনো পরকীয়া প্রেম ছিল না? আচ্ছা, অ্যাট্রাকশন খুব হয় মাঝে মাঝে, দেখো একটা মেয়েকে দেখলে এটা তো না ন্যাচারাল। হ্যাঁ কিন্তু কি হয় জানো তো, আমি একটা কথা ফিলিং হলে 15 দিন 10 দিন এরকম কোনোদিন কিছু হয়। একটা কথা বলছি, কেন বলছি যে ধরো আমি কোনো মেয়েকে দেখলাম, অ্যাট্রাক্টেড হলাম, তারপরে কি, তারপরে তার সঙ্গে একটা সম্পর্ক মানে কি, সম্পর্ক তো শুধু ফুল দেওয়া নেওয়া নয়, তারপরে দৈহিক সম্পর্ক। তারপরে এখন তো কেউ কমিটমেন্টে যায় না। আমি যাই। আচ্ছা, যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, যে ও তো কোনোদিন কিছু করে না, তা আমি কি লুক নিয়ে বাড়িতে ঢুকবো? এটা খুব কাঠখোট্টা শোনাচ্ছি। আমি ভেরি ভেরি রোমান্টিক পারসন, ভীষণ রোমান্টিক। কিন্তু এখন সময়টা খুব সুন্দর এসছে, ওপেন রিলেশনশিপ আছে, এখন আছে, এই সময় কিন্তু আমরা ওপেন রিলেশন ফ্লিমজি থিং, ওর উপর থেকে গ্লিটারি মনে হয়, কিন্তু ভেতর থেকে ওপেন রিলেশনশিপে এখন কোর্ট বলছে রেজিস্ট্রেশন দরকার। হ্যাঁ ওটা নয়, ওটা হচ্ছে যে আমাকে যে জিনিসটা এই বয়সে আমার এখন মনে হয় যে জিনিসটা লুকিয়ে করতে হবে সেটা আমি লুকিয়ে করতে। তো এটার জন্য যদি আমাকে যদি মনে নিরস, না আমি নিরস নই, একেবারে নিরস। ঠিক আছে, আমরা দেখবো। এরপরে আপনি নিশ্চয়ই এরপরে ইন্টারভিউটা আসবে এবং এখন প্রচুর কাজ হচ্ছে এবং আমি শিওর আপনাকে নিয়ে কেউ ভাবছে, বলবে, অলরেডি শিবু ভাবছে, ফোন আসছে, ভাবছে এবং চলেছে, এবং আমি কিন্তু বাউন্স ব্যাক করব। I'll rise like a phoenix, I'm telling you. You know, we'll rise from the ashes. I'm like a phoenix. হ্যাঁ মানে come back, ওইরকম রোল, ওইরকম আর এই ট্যালেন্ট। I'm an extremely cinematic person, extremely talented person. মানে আমার মধ্যে যে কি মানে কত কি শিখেছি জানো তো, কত কি শিখেছি, মানে শাবানার কাছ থেকে শিখেছি, নাসিরুদ্দিন শাহর কাছ থেকে শিখেছি, আমরা একসাথে নানা পার্টিকার, আমি কত কাজ করেছি, সৌমিত্রদার সঙ্গে কত কাজ করেছি, কত ভালো ভালো। আচ্ছা, আপনি উত্তম কুমারের সঙ্গে কখনো? হ্যাঁ,
যখন আমি এলাম অ্যাসিস্ট্যান্ট, তখনই আমি তখন অ্যাসিস্ট্যান্ট। এবারে আমি অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, এই যে আপনি বলেন না যে এখানে একটা নাসিরুদ্দিন শাহ, একটা পঙ্কজ ত্রিপাঠী তৈরি হবে না, হ্যাঁ এটা আমি বলছি যে এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি একজন পরেশ রাওয়াল কিংবা পঙ্কজ ত্রিপাঠী কিংবা একটু মহিলাদের কথা বলুন, জয়দীপ এহলাওয়াত কিংবা শাবানা আজমি কিংবা স্মিতা পাটিল কিংবা তো নাসিরুদ্দিন শাহ, নানা পাটেকর, আমি কিন্তু ওই ধরনের অভিনেতা পাচ্ছি না। আমি সরি টু সে, কিন্তু যারা অভিনয় করছে তারা খুব ভালো অভিনয় করছে, কিন্তু ওই জিনিসটা পাচ্ছি না, যেটা একটা মনে আলোড়ন জাগাবে, যেটা একটা দেখে বলে না ওই ওই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি না। এটা কেন মনে হয়? I don't know. এটা মানে কেন মনে হয়, মানে এটা নেই বললে অনেকে রেগে যাবে, কিন্তু আমি মনে হয় না যে এটা নেই নয়, এটা হয়তো আমাদের চিত্রনাট্যের মধ্যে, আমাদের কালচারের মধ্যে নেই। কারণ আমি মনে করি যে যেরকম বিকাশ রায় ছিলেন, এমনকি বঙ্কিম ঘোষ যেরকম ছিলেন, জওহর গাঙ্গুলি, ভানু বন্দ্যোপাধ্যায়, সত্যি আমি উত্তম কুমারের কথা বলছি না, হ্যাঁ চ্যাপ্টারটা বাদ দিয়ে, কোথায় পারি সান্যাল, কোথায় ছবি বিশ্বাস, নেই তো, না কমল মিত্রি। আমি উত্তম কুমার বলতে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেম্যাটিক অ্যাক্টরস, ওয়ান অফ দ্য বেস্ট সিনেম্যাটিক। আমি ওনার অভিনয়, ওনাকে তো কমার্শিয়াল করে রাখা হলো, কিন্তু আমার মনে হয় যে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপনিংস ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি। সত্যি তাই। ওনার পরে আর কোনো কারোর প্রসঙ্গে কথা বলবো না, এখানেই আমরা শেষ করি, কিন্তু আপনার গান দিয়ে শেষ হবে। दूर ज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे, हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे, बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। কি বলবো অর্জুন দা, কি ওয়েস্টেজ অফ ট্যালেন্ট। আরে না না না, আই অলওয়েজ ফিল, একটা কথা বলবো, একটা গল্প দিয়ে শেষ করি। একজন ভদ্রলোক খুব বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ারমেন্টের বয়স হয়েছে, তো সে ছেলেকে ডেকে বললো যে আমি আর কাজ করতে পারছি না, আর টাকা পয়সাও কমে গেছে, সবকিছু তোর জিম্মায় ছেড়ে আমি একটু রিটায়ার লাইফ লিড করবো। আমি কি দেবো তোকে বল, আমার একটা পুরনো গাড়ি আছে, আমি যখন ইয়াং ছিলাম তখন কিনেছিলাম, এখন লজ্জারে ঝরঝরে হয়ে গেছে, তো এটাকে দেখ, তুই যদি বিক্রি করে তোর যদি কিছু আয় হয়, কারণ আমি তো তোকে কিছু দিয়ে যেতে পারছি না। তো প্রথমে গেল একজনের কাছে যে স্ক্র্যাপের কাজ কারবার করে, গাড়ি স্ক্র্যাপ করে, তো তাকে গিয়ে বলে যে গাড়িটা নেবেন, বলে দেখে বলে হ্যাঁ নেবো, 1000-2000 টাকা দিতে পারে। তো আবার বাবার কাছে এলো, যে বলে 2000 টাকা, বলে না না অন্য জায়গায়। তো আরেকজনের কাছে গেছে, সে গাড়ি কেনা বেচা করে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সে বললো যে মেরে কেটে আমি তোকে 7 থেকে 10,000 টাকা, এর থেকে বেশি আমি পারবো না, অনেক পুরোনো গাড়ি। তো বাবার কাছে এসছে, তো বললো অন্য জায়গায়, আরেক জায়গায়। এবারে গেছে যারা অ্যান্টিক গাড়ি করে, তারা বললে এই গাড়ি 15 লাখ টাকা দিতে পারি ইমিডিয়েট, আপনি যদি ইমিডিয়েট রেখে দেন, আর না হলে বার্গেট করে আরো আপনি বলুন কত, তো 20 লাখ টাকায় এটা হলো। এবার বাবার কাছে এসে বলছে যে 20, বলে দেখেছিস জিনিস একটাই, কিন্তু স্থান কাল পাত্র, এর যেখানে মূল্য নেই, যারা মূল্য বুঝবে না তাদের কাছে এটা স্ক্র্যাপ, আর যারা মূল্য বুঝবে তাদের কাছে 20 লাখ। তো যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে এসো, একদম। আর যেখানে মূল্য আছে
সেখানে। সত্যি তাই। তো আমি কিন্তু সরে আসিনি, কিন্তু আমি জানি আমার মূল্য কি। কেউ যদি না আমার মূল্য বোঝে, সেটা তাদের প্রবলেম, সেটা তাদের কমপ্লেক্স, সেটা তাদের সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি প্রচন্ড খোলামেলা মানুষ, আমি এক্সট্রিমলি ট্যালেন্টেড পার্সন, আর আমি জানি যে আমি ভালো অভিনয় করি। কেননা আমি প্রুভ করে গেছি, একের পর এক প্রুভ করেছি। এটা নয় যে আমি নিউ কামার হয়ে বড় বড় কথা বলছি, এটা আমার দম্ভ নয়, এটা আমার অহংকার। তো আমরা এখানে শেষ করি। আমার নাম অর্জুন চক্রবর্তী, আপনারা হয়তো সবাই চেনেন আমাকে। যে আমি এই নিবেদিতা দে একটা প্রোগ্রামে এসেছি, নিবেদিতাকে আমি ভালো করে চিনি, এবং নিবেদিতা অনলাইন এর চ্যানেল, তো আপনারা প্লিজ দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি কয়েকটা ভালো ভালো কথা বলেছি, মন্দ কথাও বলেছি, কিছুটা হাসিছি, কিছুটা হেসেছি। আই হ্যাভ এ ব্ল্যাক ডার্ক হিউমার, তো সেটা আপনাদের খুব পছন্দ হবে। এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন সবাই স্তব্ধতা বিশ্বাস করে, সেই জন্য সেই ডার্ক হিউমারটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনাদের ভালো লাগবে, দেখবেন নিবেদিতা অনলাইন।